এখন 720 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটাতে বলেছে একটি বস্তুর দাম প্রতি বছর 15% হারে বৃদ্ধি পায়। এমন একটি ছাতার দাম 200 টাকা হলে 2 বছর পর তার দাম কত হবে? অর্থাৎ আমাদের এখানে সমূল চক্রবৃদ্ধিটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখব 200 ইন্টু 1 প্লাস 15/100, যেহেতু 15% টু দি পাওয়ার 2। তাহলে এটা হয়ে যাবে টাকা। তাহলে এখানে 200 গুণ এটা আমরা কাটলে কত পাবো? 3/20 পাবো। তাহলে 1 যোগ 3/20 টু দি পাওয়ার 2। এটাকে লসাগু করলে কত হবে? 23/20 হবে। তাহলে 23-এর আর 20-এর স্কোয়ার করলে, 23-এর স্কোয়ার করলে হচ্ছে 529 এবং 20-এর স্কোয়ার করলে হবে 400। তাহলে 200 দিয়ে এখানে যদি 400কে কাটি তাহলে নিচে হবে 2, অর্থাৎ 529/2 হবে। তাহলে এখানে 2 দিয়ে 529কে ভাগ করলে কত হবে? 264.50 টাকা, অর্থাৎ 2 বছর পরে ছাতার দাম হবে 264.50 টাকা। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত 2:3, বি ও সি এর ক্ষেত্রে ওই অনুপাত হচ্ছে 4:5। এ ও সি এর লভ্যাংশের পার্থক্য 70 টাকা হলে মোট লাভ কত? দেখো এখানে এ ও বি এর মূলধন আছে কত? অনুপাত হচ্ছে 2:3, তাহলে আমরা লিখে নিলাম, এবং বি আর সি এর মূলধনের অনুপাত 4:5 আমরা লিখে নিলাম। এখান থেকে আমাদের কি করতে হবে? A:B:C আমরা বের করে নেব। তাহলে কি হবে? A:B:C হবে 4 গুণ 2 4 গুণ 3 3 গুণ 5। তাহলে কত হবে? 8:12:15। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা ধরে নেব এ এর প্রাপ্ত লাভ হচ্ছে, যেহেতু মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন হয়, তাহলে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাতটা সমানই হবে। আমরা ধরে নিচ্ছি এখানে যে এ এর প্রাপ্ত লাভ হচ্ছে 8x টাকা, বি এর প্রাপ্ত লাভ হচ্ছে 12x টাকা, এবং সি এর লাভ হচ্ছে 15x টাকা। তাহলে মোট লাভ কত হবে? মোট লাভ আমরা কি করব? 8x প্লাস 12x প্লাস 15x টাকা আমরা যোগ করব, তাহলে হবে কত? 35x টাকা। এখন কি বলেছে? এখন বলেছে যে এ ও সি এর লভ্যাংশের পার্থক্য হচ্ছে 70 টাকা। তাহলে দেখো, যেহেতু 70 টাকা পার্থক্য হচ্ছে এ আর সি এর লভ্যাংশ, দেখো সি এর লভ্যাংশটা বেশি আছে, তাহলে আমরা কী করবো? সি থেকে একে বাদ দিব। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখবো 15x মাইনাস 8x ইকুয়াস টু 70, বা 7x ইকুয়াস টু 70, বা এক্স ইকুয়াস টু কত হবে? 10 হবে। 70কে আমরা 7 দিয়ে ভাগ করলে 10 পেয়ে যাবো। তাহলে মোট লাভ কত পেয়েছি আমরা এখানে? 35x। তাহলে 35 গুণ এক্সের মান হচ্ছে 10, তাহলে 35 গুণ 10 হচ্ছে 350 টাকা হচ্ছে আমাদের মোট লাভ। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু √8 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াস টু √5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? দেখো এখান থেকে আমরা প্রথমে কি করব? এ বির মানটা বের করবো, অর্থাৎ এক্স ওয়াইয়ের মানটা বের করবো। তাহলে এক্স ওয়াইয়ের ফর্মুলা যেটা আছে সেটা আমরা এ বির ফর্মুলা অনুযায়ী বসাবো। তাহলে কি লিখবো? এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। তাহলে এবার আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বসাবো এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান বসাবো। তাহলে স্কোয়ার করলে কী বেরোবে? 8/4 মাইনাস এখানে 5/4 বেরোবে। লসাগু করলে এখানে 8 মাইনাস 5/4 হবে। তাহলে 8 থেকে 5 চলে গেলে এখানে 3 হবে, নিচে 4 থেকে যাবে। অর্থাৎ আমরা এক্স ওয়াইয়ের মান কত পেলাম? এক্স ওয়াইয়ের মান পেলাম হবে 3/4। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করতে হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কি করব? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান দেখো এখানে দেওয়া আছে √8। তাহলে √8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত বের করেছি আমরা এখানে? 3/4। তাহলে এখানে লিখবো 2 ইন্টু 3/4। তাহলে √8-এর স্কোয়ার করলে এখানে 8 হবে, মাইনাস এখানে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 2 হবে। তাহলে 3/2 লসাগু করলে কত হবে? 16 মাইনাস 3/2 হবে। 16 থেকে 3 মাইনাস করলে কত হবে? 13/2, অর্থাৎ 6.5 হবে আমাদের উত্তরটা। 4 নম্বর প্রশ্ন বলেছে যে সমীকরণের বীজদ্বয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াস টু 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গ তা নির্ণয় করো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমাদের টেক্সট বইও পেয়ে যাবে। তো এখানে আমাদের যে সমীকরণটা রয়েছে সেটা আমরা আগে লিখে নিলাম। এখানে ধরে নিচ্ছি আমরা প্রথম বীজটা আলফা এবং দ্বিতীয় বীজ হচ্ছে বিটা। তাহলে এখানে আমরা বীজদ্বয়ের সমষ্টিটা বের করবো। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াস টু কী হবে? মাইনাস এক্সের সহগ বাই এখানে এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখানে কী হবে? বি বাই এ, অর্থাৎ -1/1 হবে, অর্থাৎ -1ই বেরোবে আমাদের। আর বীজদ্বয়ের গুণফল কী হবে? সি বাই এ। তাহলে সি বাই এ হলো এখানে 1/1 হবে, অর্থাৎ 1 হবে। এবার আমাদের কি বলেছে? যে সমীকরণ নির্ণয় করতে হবে তার বীজদ্বয়ের বর্গ হবে আমাদের। তাহলে এখানে বীজদ্বয় বর্গ হলে এখানে কি আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হবে বীজ দুটি। তাহলে এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার অর্থাৎ বীজ দুটির সমষ্টি কত হবে? আমরা আবার এটাকে বের করে নেব।
তাহলে এখানে কী হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, অর্থাৎ এখানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা হবে। তাহলে এখানে আলফা প্লাস বিটা এখানে মান কত বেরিয়েছে -1, তাহলে এখানে আমরা -1 বসিয়ে তার স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মান কত বের করেছি আমরা 1 বের করেছি, তাহলে এখানে 1 লিখবো। তাহলে এখানে দেখো -1 হোল স্কোয়ার করলে এখানে আমাদের 1 হবে আর এখানে -2 হবে, অর্থাৎ উত্তরটা আমাদের কত হবে -1, কোনটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান। এখন আমাদের আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে যে সমীকরণটা হবে সেখানে দেখো আমাদের মূল সমীকরণটা যেটা হচ্ছিল সেটা তো আমরা বের করতেই হবে। এখানে আমাদের সমীকরণটা যেটা হবে সেটা কোনটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার দিয়ে যে সমীকরণটা হবে, অর্থাৎ এখানে প্রথম বীজটা হচ্ছে আলফা স্কোয়ার এবং দ্বিতীয় বীজটা হচ্ছে বিটা স্কোয়ার। কারণ এখানে বলেছে কি যে সমীকরণের বীজদ্বয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণের বীজদ্বয়ের বর্গ হবে। তাহলে এখানে আমরা কী লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমাদের সূত্রটা কি আছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি। তাহলে এখানে আমাদের এই বিটা কি, বিটা হচ্ছে আমার এখানে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ বীজ দুটির সমষ্টি এখানে আছে বি এর জায়গায়, তাহলে বি এর জায়গায় আমরা কত পেয়েছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে এখানে আমরা বসাবো -1। আর এখানে আমাদের দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার অর্থাৎ এখানে কি আসবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার করলে আমরা আলফা বিটা হোল স্কোয়ার করতে পারি, তাহলে এখানে আলফা বিটার মান কত বের করেছিলাম আমরা 1, তাহলে এখানে লিখবো 1 স্কোয়ার। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে আর এখানে 1 = 0। তাহলে আমাদের মূল সমীকরণটা কী হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটাই হলো আমাদের মূল সমীকরণ। তাহলে 5 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, 5 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি বৃত্তের দুটি জ্যা এ বি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। সিপি ইস টু বিপি ইকুয়াস টু 4:5, বিডি ইকুয়াস টু 10 সেমি হলে এসি এর দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে পি হচ্ছে আমাদের ছেদবিন্দু যেটা হচ্ছে সিডি এবং এবি ছেদ করেছে, তার মধ্যে সিপি এবং বিপির অনুপাত হচ্ছে 4:5 এবং বিডির মান বলেছে 10। তাহলে এখানে দেখো এটা হচ্ছে পি কেন্দ্রবৃত্ত যেখানে পি সিপি এপি বিপি এবং পিডি এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এর দুটো সমান হবে। তাহলে এইখানে যে কোণটা তৈরি হলো এপিসি এবং বিপিডি এ কী হলো বিপ্রতীপ কোণ, তাহলে এই যে ত্রিভুজ দুটো হলো ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এসি বাই বিডি ইকুয়াস টু বিপি বাই সিপি বা সিপি বাই বিপি। তাহলে এখানে আমরা কী লিখবো এসি বাই বিডি সমান জন্য সিপি বাই বিপি। তাহলে এসি আমাদের বের করতে হবে, তাহলে এসি বাই বিডির মান 10 আর এখানে সিপি কত আছে সিপি আমরা ধরে নিচ্ছি 4 একক এবং বিপি হচ্ছে 5 একক, তাহলে 4/5। এবার এসি মানটা কত হবে 4 × 10/5 হবে, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে 2, 4 দুগুণে 8 সেমি। তাহলে আমরা এসি মান কত পেলাম 8 সেমি। 6 নম্বরে বলেছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্রাকার অভ্যন্তরে ও একটি বিন্দু যাতে ও এ হচ্ছে 5 সেমি, ও বি হচ্ছে 6 সেমি, ও ডি 8 সেমি হলে ও সি এর মান কত। যদি আয়তক্ষেত্রের এখানে আমাদের ছেদবিন্দু ও আছে, এখানে বলা আছে দেখো প্রত্যেকটার মান দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি ও এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াস টু বি ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে আমরা এখানে প্রত্যেকটার মান বসিয়ে দেবো, সেখান থেকে আমাদের ওসি এর মানটা বের করতে হবে। তাহলে এখানে স্কোয়ার করলে কত হবে 5 স্কোয়ার করলে 25, 6 স্কোয়ার করলে 36 এবং 8 স্কোয়ার করলে এখানে 64 হবে। তাহলে ওসি স্কোয়ারটা কী হবে 25টা দিকে এসে আমাদের মাইনাস হবে, 36 আর 64 যোগ করলে 100 হবে, তাহলে 25টা দিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে ওসি স্কোয়ার ইকুয়াস টু কত হবে বিয়োগ করলে 75 হবে, তাহলে ওসি মানটা কত হবে √75 অর্থাৎ 5√3 হবে। এবার 7 নম্বর প্রশ্নটাতে কী বলেছে দেখো 7 নম্বর প্রশ্নটা এটা বইয়েরই একটা অঙ্ক, সে টেক্সট বইয়ের। সেখানে বলেছে ত্রিভুজ এবিসি এর এ বি ইকুয়াস টু 2a - 1 সেন্টিমিটার, এসি ইকুয়াস টু 2√2a সেন্টিমিটার, বিসি ইকুয়াস টু 2a + 1 সেন্টিমিটার হলে কোন বিএসি এর মান কত। দেখো এখানে আমরা এখানে যে ছবিটা আছে সেটা আমরা যদি ধরে নিই এ বি সি একটা ত্রিভুজ যার এ বি মানগুলো আমরা বসিয়ে দিলাম। এবার আমরা আমাদের মানটা বের করতে হবে কোনটা এই কোনটা বিএসি এর মান। তাহলে যদি এটা সমকোণ হয় সেক্ষেত্রে আমাদের কী হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াস টু অতিভুজ স্কোয়ার হবে। তাহলে আমরা সেক্ষেত্রে এ বি স্কোয়ার এসি স্কোয়ার এবং বিসি স্কোয়ার আলাদা আলাদা করে মানগুলো আমরা বের করে নেব। তাহলে এ বি স্কোয়ারের মানটা বসিয়ে আমরা স্কোয়ার করলে কী পাবো 4a স্কোয়ার - 4a + 1, এসির মানটা বসিয়ে স্কোয়ার করলে আমরা কত পাবো 8a পাবো, এবং বিসি স্কোয়ার মানটা বসিয়ে বের করলে আমরা 4a স্কোয়ার - 4a + 1 পাবো। এবার আমরা যদি ধরে নিই যে কোনটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াস টু অতিভুজ স্কোয়ার হবে। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াস টু দেখাতে হবে আমাদের এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি এবার মানটা হচ্ছে কিনা। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াস টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানটা আমরা বসিয়ে দেখি।
বিসির মান আমরা কত বের করেছি 4a² + 4a + 1, তাহলে এখানে 4a² + 4a + 1 রাখলাম। এবার ab² এবং ac² মান বসালাম আমরা, তাহলে ab মান হচ্ছে ab² এর মান কত 4a² - 4a + 1 আমরা আগে বের করেছি, এবং এখানে ac² এর মান কত বের করেছি আমরা 8a, তাহলে এখানে 8a লাগবে। এবার এই সংখ্যাগুলো আমরা যদি যোগ বিয়োগ করি দেখব 4a² + 4a + 1, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ আমরা সমান পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি দেখলাম, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোণটা BAC কোণ সমকোণ সেটা আমরা প্রযোজ্য করতে পারছি। তাহলে এটা হয়ে গেল, এটা কি হবে BAC কোণটা হবে 90 ডিগ্রি। 8 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের √3 গুণ হলে ওই সময়ে সূর্যের উন্নতিকোণ কত। দেখো এখানে একটা দণ্ড হচ্ছে AB ধরে নিচ্ছি, BC হচ্ছে ছায়া। প্রশ্নানুসারে AB যদি আমাদের x হয় তাহলে এখানে BCটা কত হবে x√3 হবে, এবং ACB উন্নতিকোণটা থিটা ধরে নিচ্ছি আমরা। তাহলে এখানে সেটাই লিখলাম, দণ্ডের দৈর্ঘ্য ধরি, দণ্ডের দৈর্ঘ্য AB সমান ছিল x একক এবং ছায়ার দৈর্ঘ্য BC সমান ছিল x√3 একক, এবং সূর্যের উন্নতিকোণ ACB হচ্ছে থিটা। তাহলে সমকোণী ত্রিভুজ এবার ABC এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 10 কোণ ACB = লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে AB এবং BC হচ্ছে আমাদের ভূমি, তাহলে 10 থিটা আমরা ধরেছি, কোণ ACB কে থিটা, তাহলে 10 থিটা = AB এর মান দৈর্ঘ্য হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য তাহলে x, আর BC হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য, তাহলে এখানে ভূমি x√3, তাহলে x√3 x কেটে গেলে এখানে হবে 1/√3, দেখো 1/√3 মান হচ্ছে 1030, তাহলে 10 উভয় দিক থেকে সরে গেলে থিটার মান কত হবে 30 ডিগ্রি, অর্থাৎ সূর্যের উন্নতিকোণ আমরা কত পেলাম এখানে 30 ডিগ্রি পেলাম। 9 নম্বর প্রশ্নটাতে বলেছে sin² 1 ডিগ্রি + sin² 6 ডিগ্রি + sin² 11 ডিগ্রি + sin² 79 ডিগ্রি + sin² 84 ডিগ্রি + sin² 89 ডিগ্রির মান কত হবে। দেখো আমরা প্রথম তিনটে অংশ রেখে দিলাম এখানে, এবার পরের তিনটি অংশকে আমরা পুরো কোণে ভাঙাচ্ছি, তাহলে কি এখানে sin² 79কে যদি আমরা ভাঙি তাহলে sin² × 90 ডিগ্রি - 11 ডিগ্রি হবে এটা। দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, sin² 84 ডিগ্রির ক্ষেত্রে sin² × 90 ডিগ্রি - 6 ডিগ্রি করলে 84 আসবে, এবং তৃতীয়টার ক্ষেত্রে sin² 89 ডিগ্রির পুরো কোণ হচ্ছে sin² 90 ডিগ্রি - 1। তাহলে প্রথম তিনটা একই থাকুক, তারপরে এখানে দেখো sin² 90 ডিগ্রি - থিটা মানে হচ্ছে এখানে থিটা 11, তাহলে এখানে হবে cos² থিটা। পরেরটার ক্ষেত্রে কী হবে, sin² 90 ডিগ্রি - থিটা, থিটা হচ্ছে 6 যদি হয় তাহলে এখানে cos² 6 হবে। এখানে sin² 90 ডিগ্রি - 1 অর্থাৎ থিটা, তাহলে এখানে হবে কি cos² 1। দেখো sin² 1 cos² 1 আমরা এখানে এক জায়গায় লিখলাম, sin² 6 cos² 6 আমরা এক জায়গায় লিখলাম, তারপরে sin² 11 ডিগ্রি এবং cos² 11 ডিগ্রি এক জায়গায় লিখলাম। তাহলে এখানে দেখো sin² থিটা + cos² থিটা, অর্থাৎ এখানে sin² থিটা বলতে এখানে 1, cos² থিটা বলতে 1, তাহলে এটা কী হবে 1 হবে। এই অংশটা থেকে আমরা 1 পাচ্ছি, পরের অংশটা একই হবে, এখানে 1 পাবো, তারপরের অংশটা 1 পাবো, অর্থাৎ 1 + 1 + 1 করলে এখানে 3 হবে। এবার 10 নম্বর অঙ্কটাতে কী বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, ঘনকের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। দেখো সবচেয়ে যে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কী হবে বাহু√3 অর্থাৎ 10√3 সেন্টিমিটার, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে 10√3 সেন্টিমিটার। 11 নম্বর অঙ্কটাতে বলেছে একটি ঘনক ও একটি গোলকের আয়তনের অনুপাত 81:4 পাই হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত। দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি a একক এবং গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r একক, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি আয়তন যেহেতু বলেছে তাহলে a³ = 4/3 পাই r³ = 81:4 পাই হবে, যেহেতু আয়তনের অনুপাত 81:4 পাই, তাহলে এখানে দেখো a³ / 4/3 পাই r³ = 81/4 পাই হবে, পাই সরে যাবে, তাহলে এখানে কি থাকবে দেখো a³ / r³ রেখে দিলাম, পাই সরে গেল, তাহলে 81 সঙ্গে 3 গুণ হবে, আর এখানে 4-এর সঙ্গে দেখো এই এই এটা আমাদের কী হবে উল্টো এখানে কেটে যাবে এখানে, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে, তাহলে এখানে কি হলো 81/4 গুণ 4/3 হয়ে যাবে, এই 4/3টা নিচে ছিল, নিচেটা আমাদের কী হবে এখানে এসে উপরে গুণ হওয়া মানে হচ্ছে 4/3 হয়ে যাওয়া, তাহলে 4 কেটে যাবে, তাহলে 3 দিয়ে এখানে কাটলে কত হবে 27 হবে, তাহলে a³ / r³ হলো কত 27/1, অর্থাৎ a/r এখানে রুট হয়ে যাবে, তাহলে রুট হলে এটা হবে কত 3/1 হবে, অর্থাৎ এর মান কত হলো 3 একক এবং r এর মান হবে 1 একক। এবার কি বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আমাদের বের করতে গেলে দেখো ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত 6 × বাহু স্কোয়ার, তাহলে এখানে হবে 6 × a², আর আমাদের গোলকের আয়তনের সূত্র কি 4, গোলকের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে পরিমাণ হচ্ছে আমাদের কত 4πr², তাহলে এবার আমরা শুধু এখানে a এবং r এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে 6 × 3² = 4 π × 1² যেহেতু
এর মান আমরা 3 বের করছি এবং আর এর মান 1 বের করেছি, তাহলে এখানে কত হলো 9 আর এখানে 6, তাহলে 6 নং 54 এখানে হবে 4 পাই। তাহলে এখানে দেখো ছোট করলে কত হবে 27:2 পাই হবে আমাদের উত্তর, সমগ্রতলের ক্ষেত্রফল। এবার 12 নম্বরটা কী বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের পদ সংখ্যা 10, গড় 500, একটি পদ ভুলক্রমে 600 এর পরিবর্তে 500 লেখা হয়েছে, সঠিক গড় নির্ণয় করো। তাহলে দেখো 600-র পরিবর্তে 500 লেখা হয়েছে, তাহলে 100 কম লেখা হয়েছে। তাহলে আমরা সঠিক গড়টা কী লিখব, সঠিক গড়টা লিখব 10 গুণ 500, অর্থাৎ যে গড়টা ছিল সেটা গুণ 10 লিখব, তার সঙ্গে আরও যোগ করব যত কমেছে। তাহলে 600 থেকে 500 আমরা বিয়োগ করে দেবো, দিয়ে 10 দিয়ে ভাগ করে দেবো, কারণ আমাদের 100 কমে গেছে, তাহলে 100টা আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 10-এর সঙ্গে 500 গুণ করলে 5000, আর এখানে 600 থেকে 500 বিয়োগ করলে 100 হবে, তাহলে 5100 হবে। তাকে আমরা 10 দিয়ে ভাগ করলে কত পাবো, 510 হবে আমাদের প্রকৃত গড়।